এমন একটা দেশকে এমন একটা সময়ে সাপোর্ট করছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়েছে, কে জানেন? বাংলাদেশ। আরো কিছু যদি জায়গা ভারত থেকে কবজিয়ে নেওয়া যায়, সেই সমস্ত ফন্দি তারা আঁটছিল, কিন্তু সেগুড়ে বালি। তারেক রহমানকেও বলা হয়েছে যে আপনিও যান চীনে, আমিও যাচ্ছি চীনে। কি হবে চীনে গিয়ে? সেখানে গিয়ে ভারতকে কিভাবে ঘেরা যায়, ভারতকে কিভাবে আরো অস্থির করা যায়, সেই সমস্ত প্ল্যান আমরা করব। পাকিস্তানের সঙ্গে চায়নার এখন বাইলেটেরিয়াল টাইস হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকার এখন বাইলেটেরিয়াল টাইস হচ্ছে। এইভাবে তো আর চলা যায় না, একটা সময় কি হয় বুঝতে পারছেন? তা সেই কারণে সেই রকম জায়গায় এসে এখন সম্মুখীন হয়েছে পাকিস্তান যে কি করবে। তারা একদম পরিষ্কার বলছে যে আমরা বিএরআই করতে দেব না, আমরা সিপেকের জন্য আমাদের বালুচিস্তানের ভূমি ব্যবহার করতে দেব না চায়না এবং পাকিস্তানকে। টিকে থাকার লড়াইয়ে তারা ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ থামানোর একটা ভ্রান্ত ভুয়ো নাটক করে চলেছে। আর সেই দেশকে বিশ্বাস করে বাংলাদেশ আরো নিচের দিকে, আরো অবনতি হতে চলেছে। মস্ত বড় গেম খেলছে পাকিস্তান। একদিকে তারা ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ থামানোর একটা ভুয়ো নাটক করে যাচ্ছে, আর অন্যদিকে গোয়েদারের পাশেই পাসনিতে মার্কিন বন্দর তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? একদিকে তারা আমেরিকার আব্রাহাম অ্যাকর্ডসে নাম লেখানোর জন্য তৈরি হচ্ছে, আবার অন্যদিকে গোয়েদার বন্দরে আরও বেশি বিনিয়োগের জন্য বিআরআইয়ের আন্ডারে সিপেক তৈরির জন্য গিয়ে চায়নাকে তেল দিচ্ছে। তার বদলে তারা কি বিক্রি করে দিয়ে আসছে? গোটা দেশের নিরাপত্তা চায়নার হাতে তুলে দিয়ে চলে এসছেন শেহবাজ শরীফ। অন্যদিকে তারা দাবি করছেন যে ভারতীয় ভূখণ্ড জম্মু কাশ্মীরের ওপর দিয়ে তারা ওই সিপেক নিয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের থেকে একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে এবং সেখানে সরাসরি দাবি করা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডে কোনো বিদেশি শক্তির আগ্রাসন আমরা বরদাস্ত করব না। এমত অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের ভেতরেই এখন প্রতিদিন ঘটছে জঙ্গি হামলা। ইতিমধ্যে আপনারা জেনেছেন কোয়েটাতে প্রচুর বড় হামলা ঘটে গিয়েছে, প্রায় 20 জনের ওপরে মানুষের প্রাণ গিয়েছে। আর তারা কারা? তারা পাকিস্তানের সেনাবাহিনীরই পরিবার সমূহ। আর এই ঘটনার পরে পরে এবার বালুচিস্তানে মাস অ্যারেস্ট শুরু হয়েছে। সেখানে যাকে পারছে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বালোচ লিবারেশন আর্মির সদস্যের অভিযোগে। আর এমন একটা দেশকে এমন একটা সময়ে সাপোর্ট করছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়েছে, কে জানেন? বাংলাদেশ। কখন? যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, তাদের আর কিছু করার নেই, হাসিনাকে তাড়িয়ে ভেবেছিল পাকিস্তান এবার ভালোই রমরমিয়ে বসবে বাংলাদেশে। আরও কিছু যদি জায়গা ভারত থেকে কবজিয়ে নেওয়া যায়, সেই সমস্ত ফন্দি তারা আঁটছিল, কিন্তু সেগুড়ে বালি হতেই আইএসআই এর যে সংকল্প ছিল সেটা একদম নির্দিষ্ট জায়গা থেকে সরে আসে। আর তখন তারা উল্টো চাল চালতে থাকে। কি? এবার সরকারিভাবে ডিস্টার্ব করা হবে, সরাসরি ভারতের সরকারকে চ্যালেঞ্জ জানানো হবে। আর এই চ্যালেঞ্জ জানাতে একসঙ্গে হয়েছে পাকিস্তান আর বাংলাদেশ। আমি পাকিস্তানকে নিয়ে কোনো কথা বলবো না, তার কারণ পাকিস্তান বরাবরই এরকমই, তাদের কোনো প্রধানমন্ত্রী 5 বছর টেকে না। শেহবাজ শরীফও টিকবেন কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তার আগে আসিম মুনির এসে পুরোপুরিভাবে একদম আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষ পদের গদিতে বসে যাবেন, সেটা আশ্চর্যের কোনো বিষয় নয়। আমি পাকিস্তানকে নিয়ে ভাবিত নই, কিন্তু ভাবিত আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে। তারা কিভাবে মূর্খের দেশে বাস করছে সেই প্রমাণ আজ আপনাদের দিয়ে দেব। চলুন আর বেশি বড় করব না, ইন্ট্রো শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে বাইলেটেরিয়াল টাইস। বলছে কি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন বাইলেটেরিয়াল টাইস হচ্ছে। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে চায়নার এখন বাইলেটেরিয়াল টাইস হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকার এখন বাইলেটেরিয়াল টাইস হচ্ছে। আদৌ কি তাই?
আদতে কি তাই? যদি তাই নাই হয় তাহলে কি? আমি কেটে দিলাম, কারণ এইটাই আমি প্রমাণ করে দেখাবো যে কোনো রকম বাইলেটারাল টাইসে পাকিস্তান যায় না, বরং পাকিস্তান যেখানে যায় সেটা হলো বেট্রিয়াল ট্র্যাপ, মানে বিশ্বাসঘাতকতার ফাঁদ। কেন বলছি? চলুন তাহলে শুরু করি। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছিলাম যে কে কোন দিক দিয়ে ডিল করছে। যারা রণক্ষেত্র প্রতিনিয়ত দেখে তারা জানেন যে কিভাবে পাকিস্তান নিজের দেশকে একটু একটু করে বিদেশিদের হাতে তুলে দিয়েছে। আর কিছুই বাকি নেই, রয়েছে ওই বালুচিস্তান, কারণ সেখানকার স্থানীয় বাসিন্দারা তাদের নিজ ভূমিতে নিজেদের অধিকার নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সেই কারণে। কিন্তু না, সেইখানেরও রেয়ার আর্থস, মিনারেলস যা সমস্ত রয়েছে খনিজ পদার্থ, সেগুলো পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের হাতে গিয়ে দিয়ে এসেছেন, মানে স্যাম্পেল নিয়ে গিয়েছিলেন, তারপর থেকে চলছে রফতানি। কিভাবে কয়েকজন শীর্ষ নেতৃত্ব একটু একটু করে গোটা দেশের সমস্ত সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আপনি আজকে গিয়ে দেখুন পাকিস্তানে একটা স্কুল, বলবে চায়না এসে বানিয়ে দিয়ে গেছে। একটা কারখানা, বলবে টার্কি এসে বানিয়ে দিয়ে গেছে। আরে সামান্য একটা মসজিদ সেখানে, যেখানে সাধারণ বাসিন্দারা গিয়ে নামাজ পড়বে, সেই মসজিদও নাকি মার্কিন যুক্তরাষ্ট্র বানিয়ে দিয়ে গেছে, ইউই বানিয়ে দিয়ে গেছে। আর তাদের কি এতটুকুও পয়সা নেই যে নিজেদের টাকায় নিজেদের একটুখানি ভালো স্বাচ্ছন্দ্যে রাখি সাধারণ বাসিন্দাদের, দেশবাসীকে? সেদিকে নেই, কিন্তু তারা বিক্রিতে মজে রয়েছে, আর যেখান থেকে যা পায় কুড়িয়ে খাওয়ার চেষ্টায়। কিরকম দেখুন, নিউজ 18 করেছিল, বলছে আজ যে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ আবার মধ্য গগনে, হঠাৎ করেই ইরানের সমুদ্র উপকূলে কয়েকটি জাহাজ এবং লঞ্চারকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। বলছে নাকি এটা আত্মরক্ষার লড়াই, যদিও ইরান বলছে আমেরিকা তাদের চুক্তি লঙ্ঘন করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, সেটা মানতে নারাজ। এর প্রতিবাদে, এর পাল্টায় ইরান কিন্তু আবার ইসরায়েল হামলা করেছে, বুঝতে পারছেন? আর ওদিকে তো রাশিয়া আর কিভের ঝামেলা থামারই নয়। দেখুন, পাকিস্তান নাকি ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যস্থতা করছে, যুদ্ধ থামিয়ে দেবে 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 দেবে, এই দেবে দেবে করেই কতদিন চলে গেল, আর কবে দেবে ভগবান জানে। কিন্তু দেখুন, আবার নতুন করে আগুন জ্বলে উঠেছে। কিন্তু তার আগে যখন এই আসিম মুনির ইরানে গিয়েছিলেন, সেখান থেকে তিনি কিভাবে ফিরেছিলেন সেই গল্পটা নিউজ 18 এক্সক্লুসিভ ছেপেছে। হেডলাইনটা পড়ুন, নো ডিল উইদাউট ক্যাশ, আসিম মুনির লিভস তেহরান এমটি হ্যান্ডেড অ্যাজ ইরান ডিম্যান্ডস ইউএস কম্পেনসেশন। কি বলছে? ইরান চেয়েছিল তাদের ক্ষতিপূরণ, এতদিন ধরে যে যুদ্ধ হয়েছে, ইরানের যা যা ক্ষতি হয়েছে তার কম্পেনসেশন দিয়ে দিন, ঠিক আছে, আমরা যুদ্ধ থেকে সরে যাব, হরমুজ প্রণালীও খুলে দেব। আর এই প্রস্তাবটা, মানে এই সিঙ্গেল একটা প্রস্তাব, এই যেটা বলছে না ডোনাল্ড ট্রাম্প, আমরা ফাইনাল এগ্রিমেন্টে রয়েছি, এই হবে হবে, মানে ডোনাল্ড ট্রাম্পও বলে যাচ্ছে আজ নয় কাল সাইন হবেই হবে, কিন্তু কে করবে ভাই? ইরান তো বলছে আমরা করব না। এরকম সময় দাঁড়িয়ে আসিম মুনিরকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল ইরানের তরফে, কিন্তু তিনি কি করেছেন? তিনি কি করেছেন সেটা আপনাদের দেখাচ্ছি। ডেলিভারিং এ সার্ভার ব্লো টু ইন্টারন্যাশনাল এক্সপেকটেশন অফ দ্য সুইফট ডিপ্লোম্যাটিক ব্রেকথ্রু, Pakistan Chief of Defense Force Field Marshal Asim Munir departed from the Iranian capital on Saturday, যেদিন কাতারেও শুরু হয়েছিল একই সময়ে। বুঝতে পারছেন যে এই বৈঠক মানে কিভাবে হয়? দুধারেরই প্রতিনিধি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিল, ইরানের প্রতিনিধি ছিল, ইসরায়েলের প্রতিনিধি ছিল কিনা আমি জানি না, বলতে পারবো না। বলছে আফটারনুন উইদাউট সিকিউরিং এ ফাইনাল পিস এগ্রিমেন্ট বিটুইন ওয়াশিংটন অ্যান্ড তেহরান, অ্যাক্টিং অ্যাজ দ্য ক্রিটিক্যাল ডিরেক্ট মেসেঞ্জার অ্যান্ড অফিসিয়াল ইন্টারমিডিয়ারি ইন দ্য হাইপার volatile US-Iran conflict, Maureen Hayes takes weekend spite concluded with Iran's leadership flatly refusing to sign a permanent truce without immediate economic concession. যদি কোনো রকম, এখানে বলছে আসিম মুনির অনেক আশা নিয়ে গিয়েছিলেন ইরানে, কিন্তু খালি হাতে তাকে ফিরতে হলো। কেন? তিনি ভেবেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, একটু ইরানকে ভুল টুল বুঝিয়ে, দেখুন কিরকম গেমটা খেলেছে। আমি কেন এটা শুরু করলাম যে বিরাট বড় গেম খেলছে পাকিস্তান, তার কারণ যখন তাদের মনে হয়েছে যে আমেরিকার বিরুদ্ধে আমাদের বিমানবন্দর ব্যবহার করতে দেবো ইরানকে, তখন তারা সেটাই দিয়েছে।
আবার যখন তাদের মনে হয়েছে যে ইরানের বিরুদ্ধে আমেরিকাকে কানাঘুষো দিব এবং ইরানকে দিয়ে ইউই থেকে ইসরায়েলকে দিয়ে ইরানের ওপর বোম ফেলাবো, তখনও সেটা হয়েছে। মানে বুঝতে পারছেন কিরকম গেমটা খেলেছে। দেখুন, এটা গেল ইরান, গেছিল অনেক আশা নিয়ে, ফিরল খালি হাতে। যে শর্ত তাকে দেওয়া হয়েছে তিনি একদম অকপটে নাকচ করে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই অবস্থানেই দাঁড়িয়ে রয়েছে যে অবস্থান নিয়ে আসিম মুনির ইরান ছেড়েছে, তেহরান ছেড়েছেন। কোন অবস্থান? যে আমরা কোনো রকম কম্পেনসেশন দেব না। এবার দেখুন, সাউথ চায়না মর্নিং পোস্ট করছে, এই যে শেহবাজ শরীফ সঙ্গে আসিম মুনির ছিলেন, আরও দুজন ছিলেন, ইসাকদার, মহসিন নকবি, তারাও ছিলেন। সবাইকে নিয়ে তারা চীনে গিয়েছিলেন। শেহবাজ শরীফ কেন, কি কারণে? পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে এসেছে, বাংলাদেশকেও বলা হয়েছে, তারেক রহমানকেও বলা হয়েছে যে আপনিও যান চীনে, আমিও যাচ্ছি চীনে। কী হবে চীনে গিয়ে? সেখানে গিয়ে ভারতকে কীভাবে ঘেরা যায়, ভারতকে কীভাবে আরও অস্থির করা যায়, সেই সমস্ত প্ল্যান আমরা করব। কীরকম প্ল্যান? যখন ভারতে দাঁড়িয়ে কোয়াডের মিটিং হচ্ছে ঠিক সেই সময় ভাবুন, সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছে আলিবাবা কোয়েন ক্যাচেস আপ উইথ শরীফ স্পিড টু হেল্প ফোর্জ পাকিস্তান ডিল। ডিলটা অ্যাকচুয়ালি কি আপনারা শুনেছেন ইতিমধ্যেই, যে সিপেক জম্মু কাশ্মীরের ওপর দিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। মানে প্রস্তাব তাই, সেরকমটাই প্রস্তাব দেওয়া হয়েছে, আর সেটা ইতিমধ্যেই নাকচ করেছে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে অ্যাজ রিগার্ডস দ্য সো কল্ড চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, মানে সিপেক প্রজেক্টস, সাম অফ হুইচ আর ইন ইন্ডিয়াস সভারেন টেরিটরি। সেখানে স্পষ্ট করে লেখা আছে উই হ্যাভ অলসো সিন রেফারেন্স টু দ্য সো কল্ড ট্রান্স বাউন্ডারি ওয়াটার রিসোর্স cooperation between China and Pakistan. As the two countries do not share any boundary, the questions of so-called trans-boundary waters resources cooperation does not arise. India has never recognized the so-called 1963 boundary agreement between Pakistan and China. তার মানে 1963 সালে যে বাউন্ডারির কথা পাকিস্তান চায়না এসে বলে, ওই আকসাই চিনটিন না কি সব বলে, সেগুলো আমরা মানি না। কি করবেন করে নিন। দেখুন, সেই চায়নায় দাঁড়িয়ে নিজের কেমন সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে আসছেন শেহবাজ শরীফ, সেই উদাহরণটা আমি এটা দিচ্ছি। কি বলছে? চেয়ারম্যান জোরসাই ইউজেস ফার্মস মোবাইল এআই টুল টু ড্রাফট এ সুইপিং টেক পার্ট ইন packed in moments as frontier technologies increasingly enter the global limelight. বলছে নাকি পাকিস্তান এবার গ্লোবাল লাইমলাইটে আসবে। কার সঙ্গে হাত মিলিয়ে? চায়নার টেকনোলজির সঙ্গে হাত মিলিয়ে। কিরকম টেকনোলজি? ফ্রন্টিয়ার টেকনোলজি। আচ্ছা, এটা নিয়ে কি করা হয়েছে? বলছে আলিবাবা এই কোম্পানি, তার চেয়ারম্যান জোসাই, তিনি একটি প্রস্তাব দিয়েছেন তার মতন করে, আর সেখানে শেহবাজ শরীফ বলেছেন খুব দ্রুত করে ফেলুন, এই চুক্তিটা খুব দ্রুত দরকার। কি রয়েছে এই চুক্তিতে? বলছে দ্য কোয়েন জেনারেটেড প্রিয়াম্বল রিফ্লেক্টেড দ্য টুলস অ্যাবিলিটি টু নেভিগেট ডিপ্লোম্যাটিক টাইস, বিশাল বড় টাইস, ওপেনিং দ্য এগ্রিমেন্ট উইথ এ ফর্মাল রেকগনাইজেশন অফ দ্য লং স্ট্যান্ডিং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন চায়না অ্যান্ড পাকিস্তান আন্ডার দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য আয়রন বাদার অ্যালাইস অ্যান্ড দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটাই হচ্ছে মূল কারণ। আয়রন বাদার মানে লৌহ ভাই, মানে চায়না একটা লোহার দেশ, পাকিস্তান একটা লোহার দেশ, আর তারা এখন ভাই মানে বিশাল বড় ভাই। কেন ভাই? তার কারণ হচ্ছে বিআরআই। বুঝে নিতে হবে, এটাই হচ্ছে মেন গল্প। আর সেখান থেকে যতটা টাকা তোলা যায়, আর তোলা বাঁচত। আসিম মুনির, শেহবাজ শরীফ কেন তো ডোনাল্ড ট্রাম্পের প্রিয় জানেন? আরে চায়নার হয়ে গোলামি খাটার পরেও ডোনাল্ড ট্রাম্পের প্রিয় কেন? তার কারণ হচ্ছে তারা খুব বিশ্বস্ত গুন্ডা, মানে তাকে দিয়ে যা খুশি তাই করানো যায়, শুধু টোপ ফেলে দিতে হবে। আর সেখানে গিয়ে কি করেছে এবার এই আয়রন বাদার বিআরআই এর ভেতরে, মানে এটা তো করবে, এর জন্য তো টাকা পয়সা নেবে পাকিস্তান, এর বদলে পাকিস্তান কি দেবে চায়নাকে? বলছে হিজ ইউজ অফ দ্য জেনারেটিভ এআই টুল ফেসিলিটেটেড এ র্যাপিড ফায়ার ডিল মেকিং প্রসেস
র্যাপিড ফায়ার ডিল মেকিং, বুঝতে পারছেন, হুইচ লেটার লেড টু দ্য সাইনিং অফ দ্য সুইপিং টেকনোলজি পার্টনারশিপস স্প্যানিং এআই ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড কম্পিউটিং, হেলথ কেয়ার, ই কমার্স অ্যান্ড ডিজিটাল পেমেন্টস। আলিবাবা জানেন? আলিবাবা আমাদের এখানে যেমন জিপে রয়েছে, আমাদের এখানে যেমন ফোনপে রয়েছে, সেরকম চায়নাতেও জনপ্রিয় মানে মানি ট্রানজ্যাকশন একটি অ্যাপ, তার নাম আলিবাবা। তারা কি করে? ডিজিটাল পেমেন্ট করে, আর কি করে? ই কমার্স, মানে অ্যামাজন ফ্লিপকার্ট যা করে সেইগুলো। আচ্ছা, হেলথ কেয়ার, বুঝতে পারছেন, মানে ওই টাটা 1mg যে আপনাকে ঘরে ওষুধ পৌঁছে দেয় সেই রকম ই কমার্স। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং করে, এআই ইনফ্রাস্ট্রাকচার তারা ডেভেলপমেন্ট করে। এই সমস্ত বিষয়ে এবার পাকিস্তানে কাজ করবে চায়নার এই কোম্পানি। আর এই প্যাক্ট খুব দ্রুত গতিতে সাইন হয়ে গেছে, খুব দ্রুত গতিতে, মানে ভাবারও সময় নেয়নি কেউ। এখানে শুধু দেখতে পাচ্ছেন শেহবাজ শরীফ একা দাঁড়িয়ে আছে, কিন্তু না, সেখানে তারা প্রত্যেকেই ছিলেন। এই যে দেখুন, এখানে শি জিনপিংকে দেখতে পাচ্ছেন, তার পাশে ইসাক দার রয়েছে, আচ্ছা এখানে শেহবাজ শরীফ রয়েছে, এখানে আসিম মুনির রয়েছে। এটা চায়নারই ছবি। প্রত্যেকে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের সার্বভৌমত্ব, মানে পাকিস্তানের সমস্ত নিরাপত্তা, প্রত্যেকটা বাসিন্দার, দেশবাসীর, তাদের সমস্ত ইনফরমেশন তারা চায়নার কাছে সঁপে দিয়ে এসছে। ক্লাউড কম্পিউটিং চায়নার কাছে সঁপে দিয়ে এসছে, বুঝতে পারছেন। এমনকি মানি ট্রানজ্যাকশন অ্যাপও এবার আপনারা যেগুলো ব্যবহার করবেন সেটাও চাইনিজ কোম্পানি হ্যান্ডেল করবে, মানে পাকিস্তানে যারা ব্যবহার করবেন সেটাও চাইনিজ কোম্পানি হ্যান্ডেল করবে। মানে কখন আপনার ব্যাংক থেকে কত টাকা উধাও হয়ে যাবে নিজেরাও ধরতে পারবেন না। যাই হোক, সিএনবিসি টিভি18 করছে, বলছে পাক FM arrives in New York to attend UNSC debate amid ongoing effort to end West Asia war. বাবা, পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাতে এবার কি বলছে যে পাকিস্তানের ফরেন মিনিস্টার, মানে এই যে ইশাক দার, তিনি এখন কোথায় গেছেন? নিউ ইয়র্কে। কেন? সেখানে একটি রাষ্ট্রসংঘের ডিবেট রয়েছে, সেই ডিবেটে অংশগ্রহণ নিয়ে তিনি এমন মন্তব্য করে ফেলবেন যেখানে পশ্চিম এশিয়ার যুদ্ধ পুরো থেমে যাবে। আসলে কি তাই? আসলে কি তাই? দেখুন কি বলছে, পাকিস্তান ডেপুটি প্রাইম মিনিস্টার, মানে তিনি এক ধরনের উপপ্রধানমন্ত্রী, আবার ফরেন মিনিস্টার, মানে ইসাক দার, অ্যারাইভড ইন নিউ ইয়র্ক on Tuesday, May 26 for a 3-day visit to attend a UN Security Council debate on maintaining international peace and security amid Islamabad's heightened diplomatic engagement over war in West Asia. মানে দেখুন, যে যুদ্ধ থামানোর জন্য পাকিস্তান এত কসরত করছিল, এটা যদি ইসাকদার আগে জানতো যে আমরা রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলে গিয়ে একটা এরকম ডিবেট আয়োজন করবো, সেখানে গিয়ে আমি একটা বড় সড়ো লম্বা চওড়া ডায়লগ মারবো, আর তাতেই যুদ্ধটা থেমে যাবে, তাতেই পশ্চিম এশিয়ায় সমস্ত শান্তি ফিরে আসবে, তাহলে তো এটা আগেই করতে পারতেন মশাই। কি দরকার ছিল? আমি এখনো বলছি যে এটাই কি মূল কারণ? কেন বলছি? দ্য ভিজিট কামস অ্যাজ পাকিস্তান হ্যাজ বিন অ্যাক্টিভলি ইনভলভড ইন mediation efforts between the US and Iran amid at ending the ongoing war in the region. এই শেষ হবে যুদ্ধ, এইটা শুনতে শুনতে অনেকের মনে হয় চুলদারি গোপও পেকে গেল, কিন্তু যুদ্ধ শেষ হচ্ছে না। আচ্ছা, মধ্যস্থতার যে ভূমিকা নিয়েছে, তারা ইনিশিয়েটিভ নিচ্ছে, একের পর এক ইনিশিয়েটিভ নিয়েই চলেছে। এই ইনিশিয়েটিভের মাঝে চায়নাতে প্রায় 10-12 বার সফর হয়ে গেল পাকিস্তানের প্রত্যেকের। এই কখনো শেহবাজ শরীফ যাচ্ছে, কখনো আসিম মুনির যাচ্ছে, কখনো মহসেন নকভি যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশেরও অনেকগুলো হয়ে গেল, খলিলুর রহমান গেল, তার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিল, এবার তারেক রহমানও যাচ্ছে। বুঝতে পারছেন কেন? তার কারণ কি? তার কারণ চায়নাকে খুব দরকার। চায়না থাকলে তাহলে ভারতের বিরুদ্ধে লড়া যাবে, কিন্তু চায়নার সঙ্গে ভারতের কি সম্পর্ক সেটাও আপনাদের জেনে রাখা ভালো। দেখুন, ইন্ডিয়া টুডে বলছে ট্রাম্পস আব্রাহাম অ্যাকর্ডস পুটস পাকিস্তান ইন এক্সিস্টেন্সিয়াল বাইন্ড। দেখুন, দ্বিধায় ফেলে দিয়েছে বলছে পাকিস্তানকে, মানে এক পা আমি পাকিস্তানে রাখবো, এক পা আমি আমেরিকায় রাখবো, এইভাবে তো আর চলা যায় না। একটা সময় কি হয় বুঝতেই পারছেন। তা সেই কারণে সেই রকম জায়গায় এসে এখন সম্মুখীন হয়েছে পাকিস্তান, যে কি করবে, কোথায় যাবে? জলে নামলে কুমিরে কামড়াবে, আর ডাঙায় উঠলে বাঘে। কেন? তার কারণ টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন এই প্রশ্নের মাঝেই
জর্জরিত পাকিস্তান। দ্য ফেমাস লাইন ফ্রম হ্যামলেট অ্যাপিয়ার্স টু হ্যাভ রিটার্ন টু হন্ট ইসলামাবাদ after US President Donald Trump's high-level conference call with Pakistan and several Arab nations over the weekend. আমি আপনাদের জানিয়েছিলাম না, ডোনাল্ড ট্রাম্প নিজেই তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে আমি এই দেশের সমস্ত প্রধানদের সঙ্গে ফোনে কথা বললাম, তারপরই ডিসিশন নিলাম যে হরমুজ প্রণালী এবারই খুলতে চলেছে, কিন্তু এখনো খোলেনি। সেই ফোনের পর বলছে অ্যাকর্ডিং টু অ্যাক্সিওস ট্রাম্পস pushed for more Muslim majority countries to join the Abraham Accords after the Iran war ends, in simpler terms formally recognizing Israel. কি জানেন অ্যাব্রাহাম অ্যাকর্ডস বলছে সমস্ত মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশকে এই অ্যাব্রাহাম অ্যাকর্ডস সাইন করে নেওয়া উচিত, আর এর জন্য পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প ওই ফোনেই ধমকি দিয়েছিলেন সাইন করতেই হবে ভাই, সাইন করতেই হবে। আর এই সাইন করে যাওয়া মানে তার মানে হচ্ছে ইসরায়েলকে মান্যতা দিয়ে দেওয়া। ভাবুন, এক তো পাকিস্তানের মধ্যেই যারা প্যালেস্তাইন প্রেমী তাদেরকে তো সহ্য করতে পারেন না শেহবাজ শরীফ আসিম মুনিররা, তারা মুখে বলেন না কিন্তু আদতে তাই ইসরায়েলকেই সমর্থন করেন। তাই ডোনাল্ড ট্রাম্পের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে তারা দালালি করেন একদম কোট আনকোট। আর যখন সময় আসে পরীক্ষা দেওয়ার তখন তারা বলে আমরা তো দ্বিধায় পড়ে গেছি, কি করবো এবার। আহা, যদি এই আব্রাহাম অ্যাকর্ড সাইন করতে যাই তাহলে কি হবে? তাহলে তো সাধারণ বাসিন্দা যারা আমাদের দেশবাসী তারা আমাদের ছিঁড়ে খাবে। আর যদি না করি তাহলে ডোনাল্ড ট্রাম্প আমাদের আর মান্যগণ্য করবে না। কি হবে এবার? ফর এ কান্ট্রি দ্যাট হ্যাজ ট্রাইড টু প্লে পিসমেকার বিটুইন ইরান অ্যান্ড দ্য ইউএস, Donald Trump's latest demand is not something Pakistan had hoped for as payback. More importantly, the offer is bound to put Pakistan in a bind. কখনো ভাবতেও পারিনি যে ডোনাল্ড ট্রাম্প এরকম প্রতিশোধ নেবে, যে পাকিস্তান কিনা ইরান আর আমেরিকার হয়ে দালালি করে ইরানে গিয়ে ভুল বুঝিয়ে একটা যুদ্ধ থামানোর ভুয়ো নাটক করে চলেছে। সেই পাকিস্তানের আসিম মুনির, সেই পাকিস্তানের শেহবাজ শরীফ কখনো ধারণাই করতে পারিনি যে ডোনাল্ড ট্রাম্পও এরকম করতে। তার কারণ কি? তার কারণ তো তার কাছে সব কিছু বেচে দিয়ে চলে এসছে। গোটা পাকিস্তান মানে হাফ পাকিস্তান আমেরিকার কাছে বেচে দিয়েছে, হাফ পাকিস্তান চায়নার কাছে বেচে দিয়েছে। তাহলে তারপরেও যদি ডোনাল্ড ট্রাম্প এরকম তাদের একটা দ্বিধায় ফেলে দেয়, বুঝতে পারছেন একবার কাণ্ডজ্ঞানটা কি হবে এবার। এমনিতেই এখন পাকিস্তানে আজকে এখানে বোম পড়ে তো কালকে ওখানে বোম পড়ে। দেখুন আল জাজিরা করেছিল সুইসাইড কার বোমস অ্যাটাক অন ট্রেন ইন পাকিস্তান কিলস অ্যাট লিস্ট 24, মানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 24 জনেরই মৃত্যু হয়েছে, কিন্তু পরবর্তীতে আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কি হয়েছিল গল্পটা হয়েছিল এ সুইসাইড কার বোম অ্যাটাক অন এ ট্রেন ক্যারিং সোলজার্স ইন কোয়েটা, দ্য ক্যাপিটাল অফ দ্য সাউথ ওয়েস্টার্ন পাকিস্তান প্রভিন্স অফ বালুচিস্তানের কোয়েটা শহরে একটি ট্রেন যাচ্ছিল, যে ট্রেনে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের পরিবারের লোকজন ছিল। হ্যাজ কিল্ড অ্যাট লিস্ট 24 পিপল অ্যান্ড ওয়েন্ডেড মোর দ্যান 15 আদার্স। আর এরকমই একটি ট্রেনে হঠাৎ করেই বোমা অ্যাটাক হয়ে যায়, আর যেই ঘটনায় 24 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, 50 জন তারা আহত ছিলেন, সেখান থেকেও মৃত্যুর খবর আসছে। আচ্ছা, বালুচিস্তান লিবারেশন আর্মি, এ সেপারেটিস্ট গ্রুপ, বিচ্ছিন্নতাবাদী সংগঠন, হ্যাজ ক্লেমড রেসপন্সিবিলিটি ফর দ্য সানডে অ্যাটাক। এই যে অ্যাটাকটা হয়েছিল তার সমস্ত দায় স্বীকার করে নিয়েছে বিএলএ। কিন্তু কেন এই অ্যাটাক? তারা একদম পরিষ্কার বলছে যে আমরা বিএরআই করতে দেব না, আমরা সিপেকের জন্য আমাদের বালুচিস্তানের ভূমি ব্যবহার করতে দেব না চায়না এবং পাকিস্তানকে। সেই দাবিতেই সেই অবস্থানেই অনড় রয়েছে এখনো বালুচিস্তানের। এরা বলছে বিএলএ, পাকিস্তান তো ডিরেক্ট এদেরকে জঙ্গি গোষ্ঠী বলে, কিন্তু আমি বলবো এরা সাধারণ মানুষ বালুচিস্তানের, তারাই এই দাবিটা তুলছে। আর যখন শুনছে না কেউ, এরা কিন্তু কোনো সাধারণ মানুষকে আক্রান্ত করতে যায়নি। কাদের আক্রান্ত করেছে ভাবুন, এলাহি ব্যাপারটা একবার ভেবে দেখুন। পাকিস্তানে বালুচিস্তানে ট্রেন কারা চড়ে জানেন? এই ধরনের সাধারণ বাসিন্দারা চড়তে পারে না, তার কারণ ট্রেনের ভাড়াটাই এত বেশি। তাহলে চড়ে কারা? চড়ে ওই সেনাবাহিনীর লোকজন, সরকারে বসে থাকা কর্মকর্তারা, সচিব লেভেলের আমলা লেভেলের লোকজনেরা, আর তাদেরকেই টার্গেট করে বিএলএ। তারপর দেখুন বলছে হায়দার
যিনি এই রিপোর্টিংটি করেছিলেন, সেট পাকিস্তান হ্যাজ এক্সপেরিয়েন্স সেভারেল অ্যাটাকড বাই সেপারেটিস্ট গ্রুপ ইন রিসেন্ট মান্থ। দ্য অ্যাটাকস হ্যাভ ইনক্রিজড ইন 4 cities and have also targeted Chinese workers due to opposition to Beijing infrastructure project in Balochistan. He added, under the China-Pakistan economic corridor, China's Xinjiang region has been connected to Pakistan Gwadar port. বলছে টার্গেটটা অ্যাকচুয়ালি কি? টার্গেটটা হচ্ছে এই যে বিআরআই, সেই বিআরআই এর প্রজেক্টের আন্ডারে বালুচিস্তানের ওপর দিয়ে যাবে যে রাস্তা, সেই রাস্তায় কানেক্ট করবে পাকিস্তানের গোয়েদার পোর্টের সঙ্গে চায়নার জিংজিয়াং সিটি। ভাবুন, বিশাল বড় প্রজেক্ট, বিশাল বড় প্রজেক্ট, আর এই প্রজেক্টই হতে দিচ্ছে না বালুচিস্তান লিবারেশন আর্মি। আপনি যাই বলুন, আমি বলবো বালুচিস্তানের সাধারণ মানুষ। ভাবুন কিভাবে বেঁচে দিচ্ছে একটা দেশ নিজেদের সার্বভৌমত্ব। আর এখানে দাঁড়িয়ে মার্কো রুবিওকে প্রশ্ন করা হয়েছিল, যখন তিনি ভারতে ছিলেন, প্রশ্ন করা হয়েছিল যে দেখুন, পাকিস্তান তো মধ্যস্থতাকারী হিসেবে তাদেরকে বিশাল বড়াই করছে, ভারত তো সেরকম জায়গায় যে নেই এখন, তা আপনি কি বলবেন? ভারত কি বলছে, এই বিষয়টা কিভাবে দেখছে ভারত? বলছে দেখুন, ভারত কিন্তু পাকিস্তানকে নিয়ে চিন্তিত নয়, মানে পাকিস্তান কোথায় মাথা গলাচ্ছে, কি করছে না করছে সেসব নিয়ে ভারত চিন্তিত নয়, কিন্তু ভারত চিন্তিত কি নিয়ে? বলছে রুবিও সেস ইন্ডিয়া ইজ কনসার্নড অ্যাবাউট পাকিস্তান টেরর গ্রুপস। ভাবুন, এরাও তো টেরর, এরাও তো টেরর। যখন আপনি ওদেরকে বলছেন, তাহলে এরা কারা? এরা কারা বলুন তো? তিনি বলছেন নট ইরান মিডিয়েশন রোল। কখনোই তারা ইরানের এই মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসাকে পাকিস্তানের, তারা কখনো এটাকে খারাপও বলেনি, প্রশংসাও করেনি, কিন্তু তারা চিন্তিত পাকিস্তানে জঙ্গি উৎপাত নিয়ে। আর সেই কথার পরে পরেই আপনাকে আরও একটা জিনিস দেখাই, যে 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 জিনিসটা আমি তুলে ধরলাম, পাকিস্তান এখন যে মুহূর্তে রয়েছে, মানে যে কোনো দিন ভূগোল থেকে পাকিস্তানের ম্যাপটা মুছে যেতে পারে। তার কারণ হচ্ছে আমেরিকা এসে বলবে এতটুকু আমার, চায়না এসে বলবে এতটুকু আমার, আর পাকিস্তান বলেই কিছু থাকবে না। তাই বালুচিস্তান তাদের নিজস্ব যে অঞ্চল, নিজস্ব যে রিজিয়ন, সেটাকে তারা মজবুত করার জন্য লড়াই করে যাচ্ছে, করবে। আর এমন একটা পাকিস্তানে বাংলাদেশ মাথা ঘামিয়ে দিয়েছে, সর্বস্ব এবার পাকিস্তানের উপর চোখ নাক বুজে বিশ্বাস করছে তারেক রহমানের বিএনপি সরকার। আর আরও একটা ভুল কি, সেটা হচ্ছে গিয়ে দেখুন, দ্য প্রিন্ট ছেপেছে, বলছে মসৌরি টু লাহোর বাংলাদেশ সিভিল সার্ভেন্টস টেক নিউ রুট ইন রিজিয়নাল ডিপ্লোম্যাটিক ডাইভার্সিফিকেশন। দেখুন, এখানে অনেক কিছু রয়েছে বলার মতন। কীরকম? বলছে মসৌরি নয়, এবার কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য লাহোরকে বেছে নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভেন্ট যারা, বুঝতে পারছেন, ভারতে আইএএস পর্যায়ে যারা রয়েছেন, তাদের এরকম সচিব পর্যায়ে এরকম 12 জন তাদেরকে পাঠানো হয়েছিল লাহোরে। তাদের মধ্যে একজন ছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের, আর 11 জন ছিলেন জয়েন্ট সেক্রেটারিস লেভেলের। তারা 4 তারিখ, মের 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পাকিস্তানেই ছিলেন। কি করেছেন পাকিস্তানে ভগবান জানে। বলছে প্রশিক্ষণ নিয়েছে। কিসের প্রশিক্ষণ নিয়েছে? যারা জঙ্গি প্রশিক্ষণ ছাড়া আর কিছুই দিতে পারে না, সেই দেশে গিয়ে কিসের প্রশিক্ষণ? যাই হোক, বলছে এই যে এই ডেভেলপমেন্ট, যেটা ঢাকা আর ইসলামাবাদের একটা টাইস হিসেবে দেখানো হচ্ছে, এটা কি আদৌ টাইস? তার কারণ যে ডিম্যান্ড করা হচ্ছে, এই যে 2 ডিকেডস ধরে যেটা চলছিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, সেইটা কিন্তু এখন আর আপনি দেখতে পাবেন না, বরং এখন কিন্তু উন্নত হয়েছে অনেক পরিস্থিতি। তার কারণ দেখুন, এই মুহূর্তে পাকিস্তানের JF-70 থান্ডার সেটা চলে আসছে। আচ্ছা, করাচির সঙ্গে তারা আবার নতুন করে সম্পর্ক রিস্টার্ট করছে। দেখুন, ফ্লাইট ডিরেক্ট ফ্লাইট করাচির সঙ্গে বাংলাদেশের ঢাকার, সেটাও তারা রিস্টোর করছে। বলছে পিনাক রঞ্জন চক্রবর্তী, ফর্মার ইন্ডিয়ান অ্যাম্বাসেডার টু বাংলাদেশ, টোল্ড দ্য প্রিন্ট দ্যাট shift reflect diversifications under changing political conditions rather than a structural realignment। বলছে অনেক কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এই হাসিনা উত্তর বাংলাদেশে। তার কারণ আগে কিন্তু সেই বাংলাদেশিরা কোথায় আসতো? ইন্ডিয়াতে আসতো প্রশিক্ষণ নিতে। এইরকম আমরা অনেকজনকেই ইন্ডিয়াতে প্রশিক্ষণ দিয়েছি, প্রায় 1000 সংখ্যাটা।
1000-এরও বেশি। তাহলে কেন এবার তারা ইন্ডিয়ায় এলো না? এবার কেন তারা মুসৌরির বদলে লাহোরকে বেছে নিল? তার কারণ মাহফুজুর রহমান, ফরমার বাংলাদেশি ডেপুটি হাই কমিশনার টু পাকিস্তান, তিনি বলছেন, আমি যখন ছিলাম পাকিস্তানে সেই সময় 2010 থেকে 2012 এই 2-2.5 বছরে আমি কখনো দেখিনি, ইন মাই 2.5 years দেয়ার নো ওয়ান ফ্রম বাংলাদেশ পার্টিসিপেটেড ইন সাচ কোর্সেস ইভেন দো দ্য অফার ওয়াজ মেড রেগুলারলি বাই দ্য পাকিস্তান সাইড। বলছে এর আগেও আমি দেখেছি যে পাকিস্তান থেকে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হতো বাংলাদেশে, কিন্তু আমি আমার 2-2.5 বছরের কর্মজীবনে পাকিস্তানে যতদিন থেকেছি ততদিন আমি দেখেছি যে বাংলাদেশের কোনো কর্মকর্তা এই ধরনের প্রশিক্ষণে অংশ নিতেন না। বলছে কি এখানে দেখুন, বলছে আই ডিড নট সি মাচ ইন্টারেস্ট ফ্রম বাংলাদেশি ডিপ্লোম্যাটস ইন অ্যাটেন্ডিং দেম, হি টোল্ড দ্য প্রিন্ট। বলছে আমি কখনো বাংলাদেশিদের মধ্যে এই ধরনের আগ্রহ দেখিনি যারা পাকিস্তানে গিয়ে এই ধরনের প্রশিক্ষণ নেয়। জানি না কি প্রশিক্ষণ, জানি না আমি কি প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ নেওয়ার পর তারা কি করতে চলেছে সেটাও আমার জানা নেই, কিন্তু এতটুকু আমি বলতে পারি যে দেশ ডুবতে বসেছে, ডুবতে বসেছে, যার নিজস্ব কিচ্ছু নেই। এই যে আসিম মুনির বলুন, শেহবাজ শরীফ বলুন, দুই মাথা মিলে গোটা দেশকে পুরো বেচে দিয়েছে, বেচে। আর টিকে থাকার লড়াইয়ে তারা ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ থামানোর একটা ভ্রান্ত ভুয়ো নাটক করে চলেছে। আর সেই দেশকে বিশ্বাস করে বাংলাদেশ আরও নিচের দিকে, আরও অবনতি হতে চলেছে। আজ বিশ্বাস হচ্ছে না, তবে একদিন সময় আসলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এই কথাগুলো মোটেই মিথ্যে বলছি না। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।